একমাত্র তখনই চেষ্টা করলে শান্তিপূর্ণভাবে ভোট করানো যেতে পারে। ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতে চান তো সেটা নিয়ে দেখাতে হবে, মুখে মুখে বলে কিছু হয় না। যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবেন, গ্রেপ্তার করে হাজতে পাঠানো উচিত, তাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা উচিত, তারপরেই কালিয়াচকের যে ঘটনা, তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন পশ্চিমবঙ্গের মতো পোলারাইজড রাজ্য আর তিনি দেখেননি। কতটা লজ্জার এই কথাটা। পোলারাইজেশনটা লজ্জার হতো না যদি পোলারাইজেশনটা সৎ লোক এবং অসৎ লোকদের মধ্যে পোলারাইজেশন হতো। এখানে পোলারাইজেশন একটা হয়েছে ধর্মের ভিত্তিতে, আর একটা হয়েছে রাজনীতির দুর্নীতিতে। মানে কে কোন এলাকা দখল করবে, সেখানে কে তোলা তুলবে, কে কাটমানি নেবে তার জন্য, এবং তার ফলে একটা এলাকা দখল করা বা ভোটে জেতার জন্যে এই মানুষগুলো ওই বুনো কুকুরদের মতো একদম হিংস্র হয়ে যায়, এবং তারা দেখবে কুকুরদের মতো করে এই যে মোথাবাড়িতে যে ঘটনা আপনি বলছেন, যে জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে হাইকোর্টের চিফ জাস্টিস নিয়োগ করেছেন এবং তারা কোর্টের নির্দেশ অনুসারে কাজ করছে, তাদের ঘেরাও করে তাদেরকে আক্রমণ করার যে ঘটনা, এরকম ঘটনা মানে আইন শৃঙ্খলা কিছু নেই বলে সম্ভব, সেটা সুপ্রিম কোর্টের মনে হয়েছে এবং তিনি সেটা বলছেন। সামনে ভোট, তার আগে এইরকম একটা ঘটনা, মানে যেখানে নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদেরই নিরাপত্তা ঠিক মতো করে নিশ্চিত করতে পারছে না, সাধারণ মানুষ তো ভয় পাবে এর ফলে আরো বেশি। দেখুন, নির্বাচন কমিশন দিল্লিতে কয়েকজন অফিসার আছেন, কলকাতাতে একজন সিইও আছেন, তাকে সাহায্য করার জন্য সহকারী আছে। তো তাদের পক্ষে তো সবকিছু সামলানো সম্ভব নয়, কারণ আমাদের দেশের আইন অনুসারে সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর যারা থাকেন তাদেরকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় এবং সেরকমই করা হয়েছে। তারপরে এসডিও বা সহপর্যায়ের লোকদের এআরও করা হয়, এরকম ভাবে ব্লক লেভেল পর্যন্ত আছেন। এই যে লোকগুলো আছেন তারা তো এই রাজ্যের শাসক দলের সমর্থকই বেশি, এবং তারা যেমন ভোটার তালিকা সংশোধনের সময় ঠিকমতো কাজ করেননি বলেই পরবর্তীকালে যে সমস্যার সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম কোর্টকে এরকম আদেশ দিতে হয়েছে। তো আদেশ দেওয়ার পরও এরকম ঘটছে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কাজ করা কি করে সম্ভব? আগে এই শাসক দলের গুন্ডা বদমাশদের গ্রেপ্তার করে হাজতে পাঠানো উচিত, তাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা উচিত, তারপরেই এখানে শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সম্ভব, তার আগে সম্ভব না। এই ঘটনা যখন ঘটে, তারপরে মুখ্যমন্ত্রী তিনি বলেন আমার থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনের কোনো দায়িত্বই আর আমার হাতে নেই, আমি কি করে বলবো। মুখ্যমন্ত্রী কখনোই সঠিক কথা বা সত্যি কথা বলেন না। নির্বাচন ঘোষণা করলে আইন অনুসারে যা হওয়ার কথা সেটুকু হয়েছে, কিন্তু তিনি এখনো মুখ্যমন্ত্রীর পদে আছেন, তিনি এখনো পুলিশ মন্ত্রীরও পদে আছেন, অতএব তার ক্ষমতাও আছে, তার দায়িত্বও আছে, তিনি সেগুলো পালন করছেন না, ফলে এরকম উল্টোপাল্টা কথা বলছেন। মানে আপনার কি মনে হয় যে এই যে মোথাবাড়ি বা কালিয়াচকের ঘটনা ঘটলো, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে? আমার কি মনে হয় কি? আমার কোনো রকম সন্দেহ নাই, কারণ তিনি যেরকম উত্তেজনাকর
কথাবার্তা বলেছেন যে উনি ভোটার তালিকা সংশোধন হতে দেবেন না। তারপরে তার নেতারা কেউ বলেছেন গাছে বেঁধে রাখবেন, কেউ বলেছেন রক্তগঙ্গা বইয়ে দেবেন, কেউ বলেছেন আগুন লাগিয়ে দেবেন, কেউ বলেছেন জবাই করে দেবেন। তো এই সব বলার পর মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে আপনার হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, আপনারা এখনো শান্ত আছেন কেন? তো তদন্তকারী সংস্থা তো উচিত তাকে জিজ্ঞাসাবাদ করা এবং অ্যারেস্ট করা। এই কালিয়াচক ঘটনাতে মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম, ওনাকে আজ সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি এবং কংগ্রেস দুজনের উস্কানিতে হয়েছে, পিঠ বাঁচাতে চাইছেন নিজের। স্বাভাবিকভাবে উনি তো কখনো কোনো রকম দোষ করেন না, ভুলও করেন না। অন্য লোকেরা ভুল করেন, দোষ করেন, অপরাধ করেন। তিনি ওই যে ইডির রেডের সময় গিয়ে ডাকাতি করে নিয়ে চলে আসলো, সেটা কোনো অন্যায় নয়, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে অন্যায়। এবং তিনি এত যে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা হচ্ছে অন্যায়। এই যে গণেশ কুমার গতকাল জানিয়েছেন কালিয়াচকের মতো ঘটনা ঘটলে ট্রান্সফার বা সাসপেন্ড নয়, ৩১১ প্রয়োগ করা হবে। ৩১১ প্রয়োগ করা হলে ঠিক কি কি হতে পারে, মানে একটু বিস্তারিতভাবে যদি বলেন। কোন ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতে চান তো সেটা নিয়ে দেখাতে হবে, মুখে মুখে বলে কিছু হয় না। যেমন এই যে ভোটার তালিকা সংশোধন তারা ঠিক মতো করতে পারেননি, তেমনি অন্য কিছু তাদেরকে করতে গেলে প্রথমত ওই গুন্ডা বদমাশদের হাত থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, গুন্ডা বদমাশদের হাজতে পাঠাতে হবে, তারপর তো তারা যা করতে চাইছেন সেটা করতে পারবেন। ধরুন যে কোনো একটা বাহিনী তৈরি আছে অস্ত্রশস্ত্র নিয়ে, তো তার সামনে সাধারণ মানুষ আইন দিয়ে তো যুদ্ধ করতে পারবে না। এই যে নির্বাচন কমিশনের হাতেই তো রয়েছে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্যের পুলিশ, কিন্তু তারপরেও এইরকম এক ধরনের ঘটনা, কোথাও গিয়ে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে রাজ্য? দেখুন, রাষ্ট্রপতি শাসনের তিনটে কারণ আছে। একটা হচ্ছে যে বাইরে থেকে আক্রমণ হয়, 2 নম্বর যদি ভিতরে গোলযোগ হয়, আর 3 নম্বর যদি রাজ্যের প্রশাসন সংবিধান অনুসারে না চলে। তো রাজ্যের প্রশাসনটা আমাদের অনেকদিন থেকে সংবিধান অনুসারে চলে না, কিন্তু রাষ্ট্রপতির শাসন, কেন্দ্রের যারা শাসনকর্তা আছেন তারা এখানে করতে চান বলে আমার মনে হয় না। অতএব রাষ্ট্রপতি শাসন হবে বলে আমি মনে করছি। কিন্তু আপনার কি এটা মনে হয় যে রাষ্ট্রপতি শাসন করিয়েই ভোট করানো উচিত? দেখুন, ভোটে গুন্ডা বদমাশরা যাকে জেতাবেন তিনি তো জিতবেন। তো গুন্ডা বদমাশ যদি শাসক দলের তৃণমূলের হাতে থাকে তাহলে তৃণমূলই জিতবে আবার ভোটে। এইটা না করে ভোটাররা যাকে ভোট দিতে চান সে অবস্থায় যদি করতে হয়, তাহলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে এই গুন্ডা বদমাশদের গ্রেপ্তার করে তাদেরকে হাজতে পাঠাতে হবে, তাদের সাজার ব্যবস্থা করতে হবে, এবং যাদের যাদের হাতে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করতে হবে, এবং যারা অস্ত্র সরবরাহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একমাত্র তখনই চেষ্টা করলে শান্তিপূর্ণভাবে ভোট করানো যেতে পারে। কিন্তু বোমা হাতে, গুলি হাতে এই গুন্ডা বদমাশরা দাঁড়িয়ে থাকবে আর শান্তিপূর্ণভাবে ভোট হবে, এটা সম্ভব না। মানে এই যে মমতা ব্যানার্জি উস্কানিগুলো দিচ্ছে, কোনো কারণে কি তিনি চাইছেন যে নির্বাচন যাতে পিছিয়ে যায়? তিনি চাইছেন যে একটা দাঙ্গা হোক, ঝামেলা হোক, যাতে করে তোমার ভোট পেতে সুবিধা হবে। সেই কারণে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বারবার তিনি করে চলেছেন। হ্যাঁ, আর একটা কারণ তো বললাম, যে লোককে দেখানো যে দেখো গুন্ডা বদমাশরা আমার সঙ্গে আছে, অতএব আমাদেরকে যদি ভোট না দাও তাহলে তোমাদের ভোটের পরে অসুবিধা আছে। তাহলে এই যে বদলিটা হলো, প্রশাসনিক রদবদলটা হলো, লাভটা কি হলো? তারপরেও তো এই ধরনের ঘটনা ঘটছে।
রাজ্যে? দুটো কারণ আপনাকে মনে রাখতে হবে, যে এখানে অনেকদিন ধরে আইনের শাসন না থাকার ফলে অফিসাররা নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো অ্যাকশন নিতে ভুলে গিয়েছে। রাজনৈতিক নেতারা যখন বলে দেন, তারা শুধু সেটা ক্যারি আউট করে। এই যে মালদার ঘটনায় এটা কিন্তু দেখা গিয়েছে যে যারা অফিসার, তারা সিদ্ধান্তই নিতে পারছে না কি করতে হবে। কেন? কারণ এর পরবর্তীকালে যারা এখন রাজ্যের শাসন ক্ষমতায় আছেন, তারা যদি আবার ফিরে আসেন এবং এরা যদি শক্ত ব্যবস্থা নেন, তাহলে তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, তার উপর বিরুদ্ধে প্রসিডিং টানা হতে পারে। আপনাকে একটা ঘটনার কথা মনে করাচ্ছি, 21 সালের ভোটের দিন শীতলকুচিতে ফায়ারিং হয়েছিল, আপনারা জানেন। তো তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জেলার একজন নেতাকে বলছেন যে এফআইআরটা তাড়াহুড়োতে যাতে না করা হয়, যাতে আইনজীবীর সঙ্গে কথা বলে করা হয়, তাতে বলছেন যে এসপিটাকে ফাঁসাতে হবে। ফাঁসানো মানে আপনারা বোঝেন, মানে সে দোষ করেছে তো তার যাতে সাজা হয় তা নয়, ওকে দোষ করেনি কিন্তু ওকে দোষী দেখিয়ে সাজার ব্যবস্থা করতে হবে। তো মুখ্যমন্ত্রী যদি এরকম বলেন, তখন আপনারা জানেন যে সে অফিসার এখন সার্ভিসে নেই। তো অন্য যে অফিসার আছে, উনি সেখানে সেটা ফোনে বলছিলেন, রেকর্ড হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার ইনি তো অন্য অফিসারদের বারবার বলছেন যে নির্বাচন কমিশন এসছে, কদিন থাকবে, তার আগেও আমাদের অধীনে ছিলেন, পরেও আমাদের অধীনে থাকবে। তাহলে পরে যখন আমাদের অধীনে আসবে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? তো অফিসাররা এটা তো ভয় পাচ্ছে, মানে অফিসাররা এখনো মনে করছেন না যে রাজ্যে যারা শাসন ক্ষমতা আছে তাদের জায়গায় অন্য কেউ ক্ষমতা আসবে। সেরকম যদি তারা মনে করতেন, তাহলে তাদের অ্যাকশন নিতে অসুবিধাটা হতো। এই মোথাবাড়ি এবং কালিয়াচক কাণ্ডে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সিবিআই এবং এনআইএ তদন্ত হবে, কিন্তু বেলডাঙ্গা কাণ্ডের ক্ষেত্রেও তো এই একই সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে বারবার শাসক দল সেটা নিয়ে কোর্টে গেছে, মামলা করেছে। দেখুন, শাসক দল নিজেদের পয়সা দিয়ে তো কোর্টে যায় না, আমাদের করের টাকা দিয়ে যায়, যেটার কোনো কারণ নেই কোর্টে যান, সেখানেও যান। যে নাম বলছি যে এই যে মেট্রো রেলের চিংড়িঘাটার কাছে যে কাজটা, এটা তো হতে পারে না যে শুধুমাত্র ওইটুকু জায়গার জন্য পুরো পথটা আটকে থাকবে। কিংবা এমনও তো হতে পারে যে ওইখানে একদিন ভূমিকম্প হয়ে ট্যাগ দেখা দিল, তাহলে এমন তো হয় না যে গোটা রাজ্যটা অচল হয়ে যাবে। তখন তো তাকে ডাইভার্ট করে চালাতেই হবে। তো তাহলে সেইটা 3 দিন 4 দিন কি 5 দিন 7 দিন করা যাচ্ছে না কেন? করা যাচ্ছে না না, যেহেতু রেল মন্ত্রক কেন্দ্রীয় সরকারের অধীনে, সেখানে অন্য দল ক্ষমতায় আছে, আর রাজ্য সরকার আমাদের রাজ্যের শাসক দল অন্য দল আছে, আমি করতে দেব না। তো এইরকম যদি মানসিকতা হয়, আইন না মেনে যদি কাজ করে, তাহলে তো সেখানে আইনের শাসন আপনি আশা করতে পারেন। এর অন্য প্রসঙ্গে আসি, এসআইআর, সেখানে মমতা ব্যানার্জি গণেশ কুমারকে ফের একবার চিঠি দিয়েছেন। তিনি বলছেন যে বিজেপি হাজার হাজার ফর্ম 6 জমা করছে, বাইরের রাজ্য থেকে লোক সেই ফর্ম 6 ভরছে এবং পশ্চিমবঙ্গে ঢুকছে, তাদের দিয়েই ভোট করাবে বিজেপি। দেখুন, ফর্ম 6 মুখ্যমন্ত্রী এগুলো বলছেন লোককে খেপিয়ে তোলার জন্য, যাতে তিনি ভোট পান। আমি, ধরুন আমার ছেলে বা মেয়ে যদি 18 বছর বয়স, আগে ছিল না এখন হয়েছে, তাহলে তিনি দরখাস্ত করতে পারবেন না নাম তোলানোর জন্য? তো সেটা কোন ফর্মে করতে হবে? মুখ্যমন্ত্রী বলে দিন। এটা তো তার কাছে দরখাস্ত করতে হবে এরকম তো নয়, তো দরখাস্ত করতেই পারে। বেআইনি কোথায়? না, পুরোটাই একটা ভাওতা, যেটা বোঝাচ্ছে মানুষকে ভুল বোঝানোর চক্রান্ত। সেই ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই।
অন্যদিকে আজকে আরেকবার নির্বাচন কমিশনের কাছে চিঠি গেছে যে গতকাল অমিত শাহ উপস্থিতিতে শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তিনি নাকি দুর্নীতিগ্রস্ত আচরণ করেছেন এবং সেখানে হুমকির সুরে কথা বলেছেন, তার মনোনয়ন বাতিলের জন্য দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। ভয় পাচ্ছে কোথাও গিয়ে ভবানীপুর সিটটা নিয়ে? হয়তো পাহাড়ি কথা, নন্দীগ্রামে গতবার শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, এবার শুভেন্দু অধিকারী ওখানে প্রার্থী, তারপর ভবানীপুরে প্রায় 1050 নাম বাদ দিয়েছে। তো যেসব মরা মানুষ ছিল তারা তো স্বর্গ থেকে ভোট দিতে আসতেন, এবার সম্ভব হবে না। যে অস্তিত্বহীন লোক ছিলেন তারা বাতাসের ঘুরে এসে ভোট দিতেন, সেটা তো সম্ভব হবে না। তো সেখানে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, মানে রিগিং করা সীমাবদ্ধ হয়ে গেছে, সেই জন্য ভয় পাচ্ছে। আপনার কি মনে হয় ভবানীপুরের রেজাল্ট কি হতে পারে এবছর? আমার ব্যক্তিগত বিশ্বাস ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবেন। এই যে গতকাল শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন, বিজেপি ঘোষণা না করলেও কোথাও একটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আপনি কি এটা বিশ্বাস করেন? বিজেপি একটা সংগঠিত দল এবং সেখানে এমএলএ নির্বাচিত হওয়ার পর এমএলএরা বসে ঠিক করবেন যে কাকে তারা মুখ্যমন্ত্রী করবেন, সেটা শুভেন্দু অধিকারীও হতে পারে। তার মানে এই যে একটা গুজব ছড়াচ্ছে বা একটা মানে পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র গুজব? পরিবর্তনের হাওয়াটা গুজব নয়, কিন্তু আপনি যে বলছেন যে একই মুখ্যমন্ত্রী করা হবে, সেটা ঠিক হতে পারে, নাও ঠিক হতে পারে। হ্যাঁ, রাজ্যে পরিবর্তনটা হবে তার মানে, যদি মানুষ চায়। হওয়া উচিত, কিন্তু যদি ব্যাপক রিগিং হয় তাহলে পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এটা আটকানোর কোনো উপায় আছে? এই যে রিগিং, মানে কেন্দ্রীয় সরকার, মানে এই যে নির্বাচন কমিশন বদল করলো তারপরেও কালিয়াচকের মতো ঘটনা ঘটছে, এরপর ভোটেও তো এরকম অশান্তি ঘটতেই পারে। কেন্দ্রীয় সরকার যে মমতা ব্যানার্জি ইডি রেডের সময় গিয়ে যে ফাইলগুলো ডাকাতি করে নিয়ে চলে আসলো, তাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? সুপ্রিম কোর্ট মামলাটা ডিলে করতে করতে তো মামলা ঢিলে হয়ে যাচ্ছে। এরপরে ধরুন যে নিয়োগ দুর্নীতি হলো, তো সেটা তো মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া হয়নি। পার্থ চ্যাটার্জি অতদিন হাজতে থাকলো, তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা একবারও কি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে? গ্রেপ্তার করে তো পরের কথা। তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আর মমতা ব্যানার্জি যদি এরকম অপরাধ করতেই থাকে এবং মমতা ব্যানার্জির গুন্ডা বদমাশরা যদি অপরাধ করতেই থাকে, তাহলে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কোনো মতে সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ স্যার।